এবার তীব্র তাপপ্রবাহে প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গেল ৪৪ বছরের রেকর্ড ভেঙে ঢাকায় তাপমাত্রা সর্বোচ্চ 40.4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। হঠাৎ তাপমাত্রা এত বেড়ে যাওয়ার কারণ কি, এ নিয়ে কথা বলবো। দর্শক, আমাদের সাথে আছেন এই মুহূর্তে আবহাওয়া ও জলবায়ু নীতি বিশ্লেষক এম জাকির হোসেন খান। স্বাগত আপনাকে ৭১ সংবাদ সংযোগে আপনাকে। এবং একই সাথে নিশ্চয়ই এই তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এই তীব্রতা আপনিও হয়তো অনুভব করছেন। প্রথমে জানতে চাই কেন বেড়ে যাচ্ছে তাপমাত্রা, এবং আপনারা এবং একই সাথে আবহাওয়া অফিসের কর্মকর্তারা বারবার আমাদের বলছেন যে এই তাপমাত্রা সামনের বছরগুলোতে আরও বাড়বে। ধন্যবাদ। আসলে এটা এই বছর যে ২০২৪-এ যে তাপমাত্রা ব্যাপকভাবে বাড়বে, সেটা কিন্তু গত বছরই আমরা বলেছিলাম, বিজ্ঞানীরা সতর্ক আগেই করেছিলেন। এর ভেতরে আপনি জানেন বৈশ্বিকভাবে জলবায়ু পরিবর্তনের যে বর্তমান অবস্থা দাঁড়াচ্ছে, ২০৩০-এর ভিতরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে বৈশ্বিক তাপমাত্রা সেটা ১.৫ ডিগ্রিতে সীমিত রাখার কথা। তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ২০৩০-এ ১.৫ তো দূরের কথা, বর্তমানে যেভাবে বৈশ্বিকভাবে জ্বালানি, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে এবং কার্বন নিঃসরণ হচ্ছে, তাতে তাপমাত্রা ৩ ডিগ্রিতে পর্যন্ত দাঁড়াতে পারে। তো এভারেজ তাপমাত্রা বা গড় তাপমাত্রা যদি ৩ ডিগ্রিতে দাঁড়ায়, তাহলে এটা কোনো জায়গায় আপনার ১০-১৫ মানে ২০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ডিফারেন্স হয় দুইটা পোলে, উত্তর এবং দক্ষিণ পোল। কেসারেন, শেকড় থেকে শিখরে। তো আপনি এইটা আমাদের জন্য অ্যালার্মিং। আর এর সাথে মরার উপরে খরার কারণটা হলো যে এল নিনোর প্রভাবটা গত বছর মার্চ থেকে শুরু হয়েছে, যেটা এই বছর এপ্রিল পর্যন্ত থাকার কথা। তো এইটার কিন্তু ইতিমধ্যে আমরা তার প্রভাব দেখতে পাচ্ছি। এল নিনোর কারণে এমন তাপমাত্রাগুলো এমন জায়গায় বেশি হচ্ছে, যেখানে এল নিনোর প্রভাবটা কেমন হয়, যেখানে ইতিমধ্যে গরম আছে সেখানে আরো গরম বেড়ে যাবে, আবার কোনো জায়গায় শীত যদি হয়, শীত অতিরিক্ত শীত হবে। তো আমাদের বাংলাদেশের যে এই যে পরিবর্তনটা হচ্ছে, এই তাপমাত্রার যে ব্যাপক পরিবর্তন হচ্ছে, এটাকে কিন্তু খুবই আনইউজুয়াল। কারণ হলো গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে কিন্তু এই তাপমাত্রার এরকম পরিবর্তন হওয়ার কোনো কারণই নাই। এটা সাধারণত মরুভূমি অঞ্চলে আপনি তাপমাত্রা ৪০ ডিগ্রি দিনে বা ৪৫ ডিগ্রি উঠে, এমনকি আপনি দুবাইতে দেখবেন ৫০-এর উপরও থাকে, কিন্তু আবার জাস্ট সন্ধ্যার সময় আবার এটা কিন্তু নর্মাল বা কোনো ক্ষেত্রে একেবারে শীত শুরু হয়ে যায়। তো আমাদের মতো দেশগুলো যেখানে আর্দ্রতা বেশি এবং গ্রীষ্মমণ্ডলীয় দেশ, এখানে এই তাপমাত্রা যদি ৩৫-এর উপরই ওঠে, তাহলে এটা কিন্তু বৈশ্বিকভাবে জলবায়ু পরিবর্তন ছাড়া কোনো কারণ নেই। এবং তার জন্য দায়ী মাত্র ৫৭টা কোম্পানি এখন বর্তমানে সারা পৃথিবীতে মোট কার্বন নিঃসরণের ৮০% কার্বন এমিট করছে। কার্বন নিঃসরণের কথা আপনিও তুলে আনলেন। এটি আসলে প্রধান কারণ, সারা বিশ্বেই সেটি বলা হচ্ছে। আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন যে ঢাকার বাতাসে ৫ ধরনের গ্যাসের যে স্তর এই উত্তাপ ছড়াচ্ছে, তার জন্য দায়ী করা হচ্ছে। এবং সেখানে ইট ভাটা, ময়লার যে ভাগাড়, এবং একই সাথে শিল্প কারখানা এবং ডিজেল চালিত যেই যানবাহনগুলো, সেগুলোর কথা বারবার বলা হচ্ছে। আমরা তো এই পরিকল্পনার মধ্যে এই বিষয়গুলোকে কি বাদ দিতে পারি? যখন নগরায়ণ আমরা করছি, তখন তো আমাদের এই ময়লার ভাগাড় বা ইট ভাটাগুলো তো আমরা বন্ধ করতে পারছি না, শহর থেকে সরাতে পারছি না। তাহলে কি করবার আছে? তাহলে কি আমাদেরকে এই উত্তপ্ত এই আবহাওয়ার মধ্যে কি থাকতে হবে? না, আপনি যথার্থ বলেছেন। আমরা আসলে এটার মধ্যে থাকতে পারি না। কারণ হলো যে সংসদেই কিন্তু প্ল্যানেটারি ইমার্জেন্সি অলরেডি ডিক্লেয়ার করে, সংসদে সেটা মোশন অ্যাপ্রুভ করা হয়েছে। তো আমার কথা হলো যে আমরা সংসদে একটা সিদ্ধান্ত দিবে বা নীতি নির্ধারণীরা একটা সিদ্ধান্ত দিবে, আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি সেটা বাস্তবায়ন করবে না, সেটা তো হতে পারে না। কারণ হলো যে আপনি যখন প্ল্যানেটারি ইমার্জেন্সি দিচ্ছেন জলবায়ু পরিবর্তনজনিত কারণে, তার মানে হলো যে ঢাকা নগর পরিকল্পনার প্রত্যেকটা বিষয়, ইমার্জেন্সি রিলেটেড প্রত্যেকটা বিষয়, সেটা আর্কিটেকচারাল যে আপনার স্ট্রাকচারের যে আর্কিটেকচার বা স্থাপত্যকলা, সেটাও কিন্তু পরিবর্তন আনতে হবে। আপনি চাইলেই আপনি সব বিল্ডিং এয়ার টাইট করা বা চাইলেই সব কংক্রিট বিল্ডিং করতে পারেন না আপনি। এটা কিন্তু সরাসরি আমি মনে করি যে সর্বোচ্চ নেতৃত্বকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন বলে আমি মনে করি। কারণ হলো যে যেখানে উনি বারে বলছেন, আজকে আপনি দেখেন ঢাকায় আন্তর্জাতিকভাবে ন্যাপ এক্সপো, যেটা জাতীয় অভিযোজন পরিকল্পনা এক্সপো, সারা পৃথিবীর রাষ্ট্রগুলো সব প্রতিনিধিত্ব হচ্ছে। তো একদিক দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বা পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে তারা বলে যাবেন, আর আপনি ইট ভাটা বন্ধ করা হবে না, এখানে জীবাশ্ম জ্বালিত যানবাহন ব্যাকডেটেড। আপনি শুধু সেটাই না, ২০ বছর আগের পুরনো লক্কর যানবাহন সেটা চলছে, সেগুলো কিন্তু দিব্যি চলছে, বলার পরেও কিন্তু সেগুলি বন্ধ হচ্ছে না। মানে হলো
এখানে আর্জেন্সিটা আমরা মনে করছি না, কারণ আমাদের এক ধরনের দুর্যোগের ডেফিনেশনে যদি বন্যাকে বা যে কোনো ঘূর্ণিঝড়কে আমরা যেভাবে ইমিডিয়েট রেসপন্স মনে করি, কিন্তু এই যে হিট ওয়েভ বা তীব্র দাবদাহের মাধ্যমে মানুষের উৎপাদনশীলতা নষ্ট হচ্ছে, তার শারীরিক সক্ষমতা নষ্ট হচ্ছে। আপনি মরুভূমি অঞ্চলের একটা মানুষের কিন্তু শারীরিকভাবেই বা ওখানকার পরিবেশ এভাবেই করা হয় যে দিনে 40-45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ তো পারবে না। 35 ডিগ্রির পরে গেলে তার কিন্তু শারীরিক সক্ষমতা থাকবে না। এবং এইটা টেম্পারেচার, এই যে মানুষগুলো আপনি কথা বলছিলেন যে স্বাস্থ্য অধিদপ্তর কতখানি সাপোর্ট দিবে না ঢাকাতে এই মুহূর্তে। রাজুক এবং অন্যান্য যারা অধিদপ্তর আছে তাদেরকে একেবারেই স্ট্রিক্ট ফলো করতে হবে যে পরিবেশ বান্ধব কোনো অবকাঠামো ছাড়া তৈরি করা যাবে না। এই জায়গায় আসলে কঠোর এখন হতেই হবে, যাতে সামনে বছরের যে কথাগুলো আপনারা বারবার বলছেন তাপমাত্রা আরও বাড়বে, তখন হয়তো স্বাস্থ্যর ঝুঁকি আরও আসলে বেড়ে যাবে, সেটি এখন থেকেই পরিকল্পনা নিতে হবে কমানোর জন্য। অনেক ধন্যবাদ এম জাকির হোসেন, যুক্ত হয়েছেন আমাদের সাথে, আবারও নিশ্চয়ই কথা হবে। দর্শক, আবহাওয়া এবং জলবায়ু নীতি বিশ্লেষক এম জাকির হোসেন খান এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে।